নমস্কার বন্ধুরা, তর্ক বহুদূর চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বুদ্ধের আগে কি ছিল, বুদ্ধেরও আগে কি ছিল, বুদ্ধের আগে আমাদের পরম্পরা কি ছিল। আর এই প্রশ্নের উত্তর দিতে গেলে আলোচনা করতে হয় বৈদিক যুগ নিয়ে। বুদ্ধের আগে আমাদের যে বৈদিক যুগ শেখানো হয়েছে এবং বারবার শেখানো হচ্ছে, তার কি আমরা কোনো প্রমাণ পাই, নাকি বুদ্ধদের প্রমাণ পাই? বাস্তবতা কি, এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সকলকে লিগ্যাল ডিসক্লেমার দেখাতে চাই। এখানে যাই আলোচনা হোক না কেন, যাই উপস্থাপনা হোক না কেন, যাই তর্ক বিতর্ক হোক না কেন, তর্ক বহুদূর চ্যানেলের উদ্দেশ্য হলো ইতিহাসকে বৈজ্ঞানিক মেজাজে চিনতে শেখা, পড়তে শেখা, বুঝতে শেখা। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বুদ্ধের আগে কি ছিল। প্রায়শই আপনি নিশ্চয়ই শুনেছেন যে এই প্রশ্নটা ভীষণ জিজ্ঞাসা করা হয় যে বুদ্ধের পিতামাতা কোন ধর্ম অনুসরণ করতেন। কেউ বলবে সম্রাট অশোকের আগে বুদ্ধের কিছু প্রমাণ দেখান তো। তারপর কেউ কেউ বলবেন ঠিক আছে, বুদ্ধের আগে বুদ্ধের কিছু প্রমাণ দেখান, কিছু বলুন, কিছু দেখান। এরা ইতিহাসকে এমনভাবে দেখার এবং দেখানোর চেষ্টা করে যাতে কি হয়, বলছি ধরুন কেউ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারল না, তাহলে কি হবে? প্রশ্নকারী বলবে তুই তো তোর প্রমাণ দেখাতে পারলি না, তাহলে আমিই ছিলাম বটে। মানে আমার প্রমাণ বা অপ্রমাণের ভিত্তিতে ওর থাকাটা বাই ডিফল্ট হয়ে যায়। এইবার এই লজিকে আমাদের একাডেমিক হিস্ট্রি পড়ানো হয়। ভেবে দেখুন বন্ধুরা, ক্লাসরুমে যে ইতিহাস ক্লাস 5 থেকে পড়ানো হচ্ছে যে বুদ্ধের আগে বৈদিক যুগ ছিল, তার কোনো পুরাতাত্ত্বিক প্রমাণ নেই। যখন কোনো প্রমাণ নেই, তাহলে কিসের ভিত্তিতে এটি ক্রমাগত পড়ানো হচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন হলো তথাকথিত মেধাবীরা বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বসু, মুখোপাধ্যায়, যারা সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সমস্ত অধ্যাপকের আসন দখল করে রেখেছেন, ভেবে দেখুন কোনো ওবিসি অধ্যাপক ছিল না। শিক্ষা ব্যবস্থার হাল দেখুন, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বসু, মুখোপাধ্যায় সব সিট দখল করে তো তারাই পড়ে, তারাই পড়ায়, সিলেবাস ডিজাইন তারাই করে। ওবিসি অধ্যাপক একটাও ছিল না। তো আপনাদের বৈদিক যুগই পড়ানো হবে, তাই না? যার কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। তাহলে ভাই, সিন্ধু সভ্যতার পরে কি সভ্যতা শেষ হয়ে গেছিল? সব অদৃশ্য হয়ে গেল, শেষ হয়ে গেল, এক বিরাট বন্যা হলো? এমন কি হলো যার কোনো প্রমাণ পাওয়া গেল না? আসলে প্রমাণ আছে, কেউ বলতে চায় না, কারণ প্রমাণ বৈদিক যুগের পক্ষে যাচ্ছে না। সিলেবাস ডিজাইন যারা করছে, প্রমাণ তাদের পক্ষে যাচ্ছে না। সব উচ্চপদ চাকরি দখল যারা করেছে, প্রমাণ তাদের পক্ষে যাচ্ছে না। যারা মিডিয়া চালাচ্ছে, প্রমাণ তাদের পক্ষে যাচ্ছে না। আসল কথা হলো এটাই। তাই গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে যে দেখো প্রমাণ থাকবে কি করে, আমরা তো ওরাল ছিলাম। হ্যাঁ বন্ধুরা, বৈদিক যুগকে ওরাল প্রমাণ করার দরকার আছে। সে ডান হোক, বাম হোক, সেন্টার হোক, সবাই মিলে ব্রাহ্মণ্যবাদী ইতিহাস প্রচার করছে। বৈদিক যুগ, ওরালিটি ক্লাস 5 থেকে বাচ্চাদের মগজ ধোলাই করা হচ্ছে। ভেবে দেখুন, আমার আপনার বাচ্চারা ক্লাস 5 থেকে হাবিজাবি ইতিহাস পড়ে আসছে। তারা পারবে বড় হয়ে বৈদিক যুগ নিয়ে সায়েন্টিফিক স্টাডি করতে? কিন্তু আমরা তো ইতিহাসকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব, তাই না? গুজবে আমরা কানই দেব না। তাহলে আমাদের প্রশ্ন হলো প্রত্নতত্ত্ব, পুরাতত্ত্ব, আর্কিওলজি কি বলে? বুদ্ধ হঠাৎ এসেছিলেন? আপনাকে কি শেখানো হয়েছিল? যে হিন্দু ছিল, বুদ্ধও তারই অংশ। তারপর জৈনরা এসে সংশোধন করে। এটা তো সম্পূর্ণ ভুয়ো। আরে যদি বুদ্ধের পূর্ববর্তী কোনো প্রমাণ না থাকে, যদি বুদ্ধের পূর্ববর্তী বুদ্ধের কোনো প্রমাণ না থাকে, তাহলে নেই। তা দিয়ে বৈদিক যুগ, হিন্দু ধর্ম কিভাবে প্রমাণিত হলো? বুদ্ধ নেই, তাহলে হিন্দু ছিল, এরম হয়? ইন্ডিপেন্ডেন্ট এভিডেন্স থাকবে না? আপনি একজন খ্রিস্টানকে প্রশ্ন করুন জেসাসের কথা কোথায় পাও? সে প্রথমে বলবে বাইবেল বা নিউ টেস্টামেন্ট, থোড়াই বলবে আগে কোরআনে আছে। সে আগে ইন্ডিপেন্ডেন্ট এভিডেন্স দেবে, তারপর সেকেন্ডারি সোর্স, তাই না? বন্ধুরা, বৈদিক যুগ, তার প্রতিষ্ঠিত কোনো ঋষি, সপ্ত ঋষি, কারোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। গুরুকুল বলুন, আশ্রম বলুন, কুঁড়ে ঘর, কিছুরই কোনো প্রমাণ পাওয়া যায়নি।
কিন্তু প্রমাণ কিসের পাওয়া গেছে? তো বুদ্ধ পূর্বযুগের প্রচুর প্রমাণ পাওয়া গেছে এবং যাচ্ছে। মৌর্য যুগে বৌদ্ধ ধর্মর প্রমাণ পাওয়া যায়, ছিল বলেই না পাওয়া যায়, না থাকলে কোত্থেকে পাবে? আমি জানি আপনারা কি ভাবছেন। আপনারা ভাবছেন শুধুই কি আর্কিওলজি, সাহিত্যকে মোটেই গ্রহণ করব না, লিটারেচার প্রুফ হবে না কেন? তো আমি বলবো, ভাই সাহিত্য তো তুমি লিখেছো, এগুলো তোমার সাহিত্য, তাই না? রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, 18টা পুরাণ, ধর্মসূত্র, প্রচুর স্মৃতি, উপনিষদ, গীতা, তুমি এসব প্রচুর পরিমাণে লিখেছো, তাই না? তো ভাই এবার আমাকে বলো, তোমার কোনো বইয়ের কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়? কিন্তু বৌদ্ধ পুস্তকের প্রমাণ তো মেলে। তাহলে কি খালি বৌদ্ধরাই লিখছিল আর তোমরা শুধু মুখে মুখে আওড়াচ্ছিলে? কোন ভাষায় আওড়াচ্ছিলে? সংস্কৃতে, যা কেউ বলতো না। তাহলে কেন আওড়াচ্ছিলে? শুধু নিজেদের শোনানোর জন্য? মেসোপটেমিয়া লিখছিল, আফ্রিকা লিখছিল, হরপ্পা মহেঞ্জোদারো লিখছিল, এদেশে বৌদ্ধরা লিখছিল, খালি তোমরাই লিখছিলে না। লেখার সাথে এ কেমন শত্রুতা ভাই? বেদের প্রাচীনতম যে ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে তার বয়স জানেন? 1464 এডি। আজ্ঞে হ্যাঁ, 1464 এডি। ইউনেস্কোর মনোনয়ন ফর্মে ভারত সরকার তাই লিখেছে, 1464 এডি খ্রিস্টাব্দ। দেবনাগরী লিপিতে লেখা ম্যানুস্ক্রিপ্টটি ভান্ডারকর ইনস্টিটিউটে রাখা আছে। এটা নিয়ে একটা সেপারেট এপিসোড করব পরে। তো 1464 খ্রিস্টাব্দ। তাহলে আমরা কিসের ভিত্তিতে বৈদিক সাহিত্যকে প্রাচীন ধরে নেব? আর সাহিত্যে কি লিখেছো তোমরা? এ জন্মেছিল, সে জন্মেছিল, এই ঘটনা ঘটেছিল, এ পায়েস খেয়ে জন্মেছিল, সে হরিণ থেকে জন্মেছিল। ঠিক আছে, লিখেছো না হয়, কিন্তু কিছু সত্যি কথা তো লেখা উচিত ছিল। কোনো একজন, অন্তত একজন ঋষি সম্পর্কে কিছু সত্যি কথা লেখা উচিত ছিল, যে এই ঋষি এই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, এখানে বেড়ে উঠেছিলেন, পরে এই মন্দিরটি তাঁর স্মৃতিতে নির্মিত হয়েছিল, এখানে যজ্ঞ করা হয়েছিল। কিছু তো সত্যি লেখা উচিত ছিল। রিয়েল প্লেস, রিয়েল ডেট, রিয়েল টাইম, রিয়েল ইভেন্ট। বন্ধুরা, এক ফোঁটা সত্য লেখা হয়নি। এবং এমন নয় যে আপনার কোনো ইতিহাস নেই, আলবাত আপনার ইতিহাস আছে, কারণ ইতিহাস যে ছিল তার সাক্ষ্যও পাওয়া যায়। কেবলমাত্র একটাই ভুল করছেন, আপনার ইতিহাস আপনি ভুল গ্রন্থে খুঁজছেন। আপনার ইতিহাস নিহিত রয়েছে ভারতবর্ষের বুদ্ধ পরম্পরায়। এই দেখুন আপনার নির্ভরযোগ্য সাহিত্য, এদের এভিডেন্স পাওয়া যায়, এদেরকেই এভিডেন্স বলে। এই আপনার বৈজ্ঞানিক ইতিহাস, এই ইতিহাসই পারবে ভারতে জাতপাত ভেদাভেদ শেষ করতে। আমি যে হিন্দু ধর্মে জন্মেছি তাতে আমাকেই নারীকে শূদ্র মানা হয়েছে। দেশের জনমানস, মেজরিটি পিপল, এসসি এসটি ওবিসি সমাজ, তাদের ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্মের শূদ্র করে সরিয়ে রাখা হয়েছে। নারী এবং শূদ্র মানে ধরুন মেলালে হয়তো 80%-এরও ওপর হবে। ব্রাহ্মণ্য টেক্সটগুলোর সাথে এদের কোনো যোগাযোগ নেই। তাহলে এগুলো কি করে আপনার কথা বলবে? ব্রাহ্মণ্য টেক্সটে আমার, আপনার দেশের মেজরিটি জনমানস সম্পর্কে ভরে ভরে গালি দেওয়া হয়েছে। তাই নিয়ে অবশ্যই এপিসোড করব। তো আমি যেটা বলতে চাইছি, যে বইগুলোতে আপনাদের খালি খালি গালি দেওয়া হয়েছে সেই বইগুলোতে নিজের ইতিহাস খুঁজছেন। কিন্তু দেখুন, আপনার ইতিহাস তো আপনার পিতৃপুরুষ বহন করছিল, তার বৈজ্ঞানিক প্রমাণও পাওয়া যায়। চলুন এবার পূর্ববুদ্ধের কথায় আসি। ফাহিয়ান গান্ধার দিয়ে যাচ্ছিলেন, সেখানে ভিক্ষুরা ফাহিয়ানকে জিজ্ঞাসা করেন, বুদ্ধের উপদেশ, ল অফ দ্য বুদ্ধা, ল, রিলিজিয়ান না, ল, ডিসিপ্লিন, ধম্ম, বুদ্ধের উপদেশ প্রথমবার কখন পূর্ব দিকের দেশগুলোতে গিয়েছিল বা পৌঁছেছিল তা কি জানা সম্ভব? পূর্ব দিকে মানে চায়নার নানান প্রদেশের কথা বলা হচ্ছে। তো ফাহিয়ান উত্তর দিচ্ছেন, আমি যখন ওই পূর্ব দেশের লোকদের কাছে এই সম্পর্কে জিজ্ঞাসা করি তখন তারা সকলেই বলে যে বুদ্ধ ধর্ম তাদের পূর্বপুরুষদের দ্বারা প্রাচীন কাল থেকেই চলে আসছে। মানে ফাহিয়ানের আগে থেকেই চায়নায় বুদ্ধ ধর্ম ছিল। এইবার দেখুন রিয়েল ঘটনার কথা বলছেন, যাকে যাচাই করা সম্ভব। মৈত্রেয় বোধিসত্ত্বের মূর্তি স্থাপনের পর ভারতের শ্রমণরা ভিক্ষুসূত্র আর বুকস অফ ডিসিপ্লিন মানে বিনয় পিটক নিয়ে নদী পার হয়েছিলেন। বুদ্ধের পরিনির্মাণ লাভের প্রায় 300 বছর পরে মৈত্রেয় বুদ্ধের মূর্তিটি স্থাপন করা হয়েছিল। তখন হান প্রদেশে
চৌ রাজবংশের রাজা পিংয়ের রাজত্ব ছিল। দেখুন পুরো ডিটেলসে বলছেন। ফাহিয়ানের ইনফরমেশন আমরাও একটু ডিটেলে অ্যানালাইজ করি। বুদ্ধ ধর্ম তাদের পূর্বপুরুষদের দ্বারা প্রাচীন কাল থেকেই চলে আসছে। হান প্রদেশে চৌ রাজবংশের রাজা পিংয়ের রাজত্ব ছিল তখন মৈত্রেয় বোধিসত্ত্বের মূর্তি স্থাপন করা হয়। বুদ্ধের পরিনির্বাণ লাভের প্রায় 300 বছর পরে ঘটনাটা ঘটে। এবার দেখুন, রাজা পিংয়ের রাজত্বকাল ছিল 750 থেকে 719 বিসি, খ্রিস্ট জন্মের 750 বছর আগে। তখন মৈত্রেয় বুদ্ধের মূর্তিটি স্থাপন করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু বুদ্ধের পরিনির্বাণ লাভের প্রায় 300 বছর পরে। এই কথাটার মানে কি? যে এই বুদ্ধকে গৌতম বুদ্ধ ভাববে সে কনফিউজ হয়ে যাবে, কারণ 300 বছর পরে মানে পিংয়ের শাসনকালে, মানে 750 থেকে 300 বছর পিছিয়ে গেলে হয় 10ম একাদশ শতাব্দী বিসি। কিন্তু গৌতম বুদ্ধের পরিনির্বাণ কাল তো 480 থেকে 470 বিসি, তার প্রমাণও পাওয়া গেছে। তাহলে 10ম একাদশ শতাব্দীতে যে বুদ্ধের পরিনির্বাণ ঘটে তিনি কোন বুদ্ধ? তিনি পূর্ব বুদ্ধ, গৌতম বুদ্ধের আগের বুদ্ধ। এখানে পূর্ব বুদ্ধের কথা আলোচনা করা হচ্ছে, অর্থাৎ 28তম বুদ্ধ গৌতম বুদ্ধের অনেক আগেই চায়নাতে বৌদ্ধ ধর্ম পৌঁছেছিল। আর কি পৌঁছেছিল? ভিক্ষু সূত্র আর বুকস অফ ডিসিপ্লিন, মানে বিনয় পিটক। পুরো ত্রিপিটক পৌঁছায়নি, শুধু বিনয় পিটক আর ভিক্ষু সূত্র। আচ্ছা, ফাহিয়ান হিউয়েনসাং এদের কথা মানব কেন? কারণ এদের বইকে বলে ইতিহাস, আর্কিওলজিক্যাল আকর, পুরাতাত্ত্বিক খনি। আলেকজান্ডার কানিংহাম এদেরই বইয়ের বর্ণনা অনুযায়ী খোদাই শুরু করেছিলেন এবং যেখানে যেখানে খুঁড়েছেন সেখানে খুঁজে পেয়েছেন বৌদ্ধ নিদর্শন। তাই ফাহিয়ান হিউয়েনসাং বৌদ্ধ তথা ভারতের প্রাচীন ইতিহাসের আকর গ্রন্থ। আচ্ছা, আরেকটু এগিয়ে পড়া যাক। ফাহিয়ান বলছেন, ফাহিয়ান নগার বা নগরহার রাজ্যের রাজধানীতে এসে পৌঁছান। বুদ্ধ একবার এখানে দীপঙ্কর বুদ্ধকে 5টি ফুল অর্ঘ্য দিয়েছিলেন। তো এই দীপঙ্কর বুদ্ধকে, তো এই হচ্ছে ত্রিপিটকের 28 বুদ্ধের তালিকা, আর এই হচ্ছেন দীপঙ্কর বুদ্ধ। এদের মধ্যে এই বিপাস্যি থেকে শুরু করে গৌতম বুদ্ধ পর্যন্ত সপ্তবুদ্ধ বলা হয়। সপ্তবুদ্ধের আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়, যেমন সাঁচিতে, ইলোরার গুহায়। এরপর আরও কিছু দূর এগিয়ে ফাহিয়ান বলছেন, সাঁচে নগরে 4 জন পূর্ববুদ্ধ এসেছিলেন, খোদ এসেছিলেন। এবার ফাহিয়ান বলছেন, দেবদত্তের কিছু কিছু অনুসারীদের দল এখনো আছে। তারা শাক্যমুনি বুদ্ধের উদ্দেশ্যে নয়, কিন্তু নিয়মিতভাবে পূর্ববর্তী 3 বুদ্ধের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করে। এই শাক্যমুনি বুদ্ধের পূর্ববর্তী 3 বুদ্ধ হলেন ক্রকুচাঁদ, কোনাগমন এবং কশ্যপ বুদ্ধ। এদের নিয়ে আমরা পরবর্তী এপিসোডগুলোতে বিস্তারিত আলোচনা করব। এরপর ফাহিয়ান একটা গোটা অধ্যায় এই পূর্ববর্তী 3 বুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। বন্ধুরা, এই পূর্ববর্তী 3 বুদ্ধর আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং ফাহিয়ান যেখানে বলেছিলেন সেখানেই পাওয়া গেছে। বন্ধুরা, আশা করি পূর্ববুদ্ধ বিষয়ক এই ইন্ট্রোডাক্টরি এপিসোডটা কাজে লাগবে। শিখ ধর্মের ক্ষেত্রেও 10 জন গুরুর কথা আপনি শুনেছেন। পূর্ববুদ্ধ নিয়ে আরো অনেক আলোচনা করব। ভেবে দেখবেন বন্ধুরা, আপনি হিস্টোরিক্যাল সপ্ত বুদ্ধ নিয়ে জানতে চাইবেন নাকি কাগজে ছাপা এই সপ্ত ঋষিকে? ভেবে দেখবেন। আপনারা শুনলেন, ধন্যবাদ।